বাংলাদেশের সামরিক বহরে এই মুহূর্তে প্রয়োজন বিপুল পরিমাণ তুর্কি অস্ত্র। কেন? কারণ এটি একেবারে নির্ভেজাল অস্ত্র। এই কারণে বললাম যে শর্তহীনভাবে কেবলমাত্র শুধুমাত্র তুরস্কই আমাদের কাছে সমরাস্ত্র বিক্রি করে এবং বিক্রি করেছে। আমরা তুরস্কের কাছ থেকে এখন পর্যন্ত যত সমরাস্ত্র ক্রয় করেছি তার ম্যাক্সিমাম প্রায় 100% সমরাস্ত্রের কোনো শর্ত ছিল না। শর্তহীনভাবে তুর্কিরা আমাদেরকে সমরাস্ত্র প্রদান করে। নতুন করে বাংলাদেশ যখন অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন খুঁজতেছে, তখন আমার চোখ, আমার টার্গেট, আমার চাওয়া পাওয়া একটাই, তা হচ্ছে T-129 অ্যাটাক হেলিকপ্টার। একই সাথে আমাদের জন্য আরও একটি উপযুক্ত, তা হচ্ছে ড্রোন, TB2 বাইকার ড্রোন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। TB2 বাইকার ড্রোন ইতিমধ্যে আমরা অপারেট করতেছি। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত এবং মায়ানমার। বার্মিজদের কুকিসিন আর্মি, যারা আমাদের এখানে এসে নাশকতা তৈরি করে, আমাদের বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও আমাদের সেনাবাহিনীর টনক নড়েনি, কারণ এর আগে ছিল হাসিনা, এখন ওয়াকারুজ্জামান। কেউ কার থেকে কম নয়। সবাই চায় ডান্ডিয়াদেরকে একেবারে সুযোগ সুবিধা সর্বোচ্চ দিতে। ভারত এবং মায়ানমারকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কি স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশের জন্ম হয়েছে? ভাই, যদি একটা শক্তিশালী অভিযান পরিচালনা করা হয়, তাহলে কুকিসিন আর্মি কেন, বার্মিজ আর্মি কিংবা আরাকান আর্মিও কখনো চোখ তুলে তাকানোর সাহস পাবে না। পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে তারা মাঝে মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, একে ওকে অপহরণ করে। আর ভাই, এটা তো মাত্র দুদিনের ব্যাপার। দুদিনের মধ্যে এখানে অপারেশন ক্লিন হার্ট কিংবা অপারেশন সোয়ার্ডের মতন শক্তিশালী পদক্ষেপ নেন। মনে রাখবেন, এর জন্য প্রয়োজন অ্যাটাক হেলিকপ্টার। মনে রাখবেন, তুরস্ক আমাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র, সামরিক খাতে, অর্থনৈতিক খাতে, ধর্মগত খাতে। মনে রাখবেন, আমরা মনে করি তুরস্ক থেকে যদি আমরা T-129 অ্যাটাক হেলিকপ্টার আনতে পারি, তাহলে আমরা আকাশ পথেই কুকিসিন আর্মির যত আস্তানা রয়েছে সব গড়িয়ে দিতে পারবো। মিনিটে কয়েক হাজার গুলি করা মানে কি কুকিসিন আর্মির অস্তিত্ব থাকবে। যেটা মার পেট থেকে বের হয়েছে সেটা আবার মার পেটে ঢুকে যাবে। কথাটা এই জন্যই বললাম, যারা আমাদের ক্ষতি করবে আমরা তাদেরকে ন্যূনতম ছেড়ে কথা বলবো না। এটা আমাদের নীতি হওয়া উচিত। কিন্তু আমাদের নীতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে দিল্লি থেকে যে অস্ত্রের কথা আসবে সেটাই ক্রয় করতে হবে। এটা কেন? দিল্লি থেকে অস্ত্রের অর্ডার আসবে, অস্ত্রের কথা আসবে, সেটাই ক্রয় করতে হবে। ভারতের চাওয়া পাওয়া একটাই, বাংলাদেশ সামরিক বহরে কোনো অবস্থায় যেন J-10C ফাইটার জেট না আসে, কোনো অ্যাটাক হেলিকপ্টার যাতে না আসে। J-10C অ্যাটাক হেলিকপ্টার, এই দুইটা যাতে না আসে, এটা হচ্ছে ডান্ডিয়াদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। TB2 বাইকার ড্রোন আসার পরে নরেন্দ্র মোদী সম্ভবত 2 থেকে 3 দিন কমাইছিল। মনে রাখবেন, সেটার সঠিক ব্যবহার করতেই পারেনি বাংলাদেশ। হাসিনা এটি ক্রয় করেছে ঠিকই, কিন্তু হাসিনা এর ব্যবহার একদিনের জন্য করতে পারেনি। কারণ কি? এটাকে রীতিমতো বাগানে ফেলে দেওয়া হয়েছে। যদি ছাত্র আন্দোলন না হতো, তাহলে বিআরটিসি বাসের মতন এটাও কোনো হিমাগারে পড়ে থাকতো, TB2 বাইকার ড্রোন। কারণ আমাদের বাহিনীগুলো এটা ব্যবহার করতোই না। হাসিনা কখনই এটা ব্যবহার করতে দিত না। এটাই বাস্তব, আপনারা মানেন আর না মানেন। হাসিনা বিদায়ের পর 2-1 বার ফ্লাই করা হয়েছে TB2 বাইকার ড্রোন। মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে হয়তো বাংলাদেশের সামরিক সক্ষমতা আরও অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। কিন্তু যারা দায়িত্বে রয়েছে, উচ্চপদস্থ অনেক কর্মকর্তা, এরা সবাই ডান্ডিয়ার মদতপুষ্টভাবে নিয়োগ পেয়েছে। এদের সংখ্যাটা একেবারে কম, কিন্তু এদের পাওয়ার প্রভাব অনেক বেশি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কমপক্ষে 20 থেকে 25 জন এখনও রয়ের এজেন্ট রয়েছে, কিন্তু তাদেরকে সরানো হয় না। তুরস্কের সাথে সামরিক চুক্তির কথা যখনই ওঠে, তখনই একটা ইস্যু তৈরি হয়। কারা ইস্যু তৈরি করে? কারা এর সাথে জড়িত? তারা কি বাহিনীর কিছু, নাকি বাহিনীর বাহিরে? সে সম্পর্কে পুরো তথ্যটাই অজানা। রয় এমনভাবেই জোকের মতো আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের বাহিনীগুলোর উপর জেকে বসেছে, মনে হচ্ছে অতি গোপনে তারা রক্ত চুষে নিচ্ছে। যাই হোক, অনেক কথাই বললাম। আমাদের এই মুহূর্তে প্রয়োজন সামরিক সক্ষমতা বাড়ানো। ডক্টর মোহাম্মদ ইউনূস $4.5 বিলিয়ন যে সামরিক প্রস্তাবনা দিয়েছে এবং সামরিক বাজেটের যে হিসাব তৈরি করেছে, সেটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে হয়তো আমরা সঠিক একটা ক্যালকুলেশন তৈরি করতে পারবো আদতে আমরা কোন পথে যাচ্ছি। আমাদের এই মুহূর্তে একটাই রাস্তা, পরমাণু শক্তিধর একটা রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করা, নিরাপত্তা চুক্তি করা। আমি জানি এতে করে পশ্চিমারা বেশ ক্ষিপ্ত হবে, আমাদের অর্থনীতির উপর কিছুটা আঘাত আসবে, হয়তো বড় ধরনের আঘাত আসবে, কিন্তু সার্বিকভাবে আমরা পুরোপুরি সেফ থাকবো। মনে রাখবেন, এই নিরাপত্তা চুক্তি যদি আমরা একবার করতে পারি, তাহলে হয়তো সাময়িক প্রবলেম হলেও ধীরে ধীরে সমস্যাটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশ্বের বহু রাষ্ট্র সামরিক চুক্তি করেছে, নিরাপত্তা চুক্তি করেছে, তাতেই যে রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেছে ব্যাপারটা তা নয়। ইউরোপের ম্যাক্সিমাম রাষ্ট্র
আমেরিকার সাথে সামরিক চুক্তি করেছে, নিরাপত্তা চুক্তি করে বসে আছে। তাই আমাদেরকে হয় চুক্তি করতে হবে আর নতুবা সক্ষমতা বাড়াতে হবে। মনে রাখবেন, ভারত বড় ধরনের গেম খেলার অপেক্ষায় রয়েছে। তাদের এই গেম খেলার জন্য আমাদের অনেকেই তাদেরকে রাস্তা করে দিচ্ছি, কিভাবে গেম খেলবে, কিভাবে এই গেম তৈরি করবে। সেই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তাদের বিরুদ্ধে।